আপনি যদি হরর মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার জন্য বেস্ট একটি মুভি। আজকের গল্পটা একটা বহু প্রাচীন বইকে নিয়ে, যেটার মাধ্যমে এক মেয়ের জীবনের এমন কিছু ঘটনা জানানো হয় যেটা ছিল এই গল্পের মূল টুইস্ট। সেই বইটিতে খুবই অদ্ভুত ধরনের 5টি গল্প ছিল এবং প্রত্যেকটা গল্প একটি সূত্রে বাঁধা ছিল। বইটির ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে বইটি অনেক পুরনো হওয়া সত্ত্বেও এই বইতে বর্তমানের প্রেক্ষাপটে ঘটে যাওয়া অনেক ঘটনারই উল্লেখ ছিল। তো এত পুরনো বইতে বর্তমানে এত কিছু কিভাবে আসলো, আর এর লেখকই বা কে? এসব কিছু জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুভির শুরুতে আমরা কার্তিকা নামের একটি মেয়েকে দেখি যে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। তখন তার ফ্রেন্ড প্রিয়া তার সাথে দেখা করতে আসে। প্রিয়া কার্তিককে সান্ত্বনা দিয়ে বলে তার ব্রেকআপ হয়েছে। তো কি হয়েছে? সে অনেক সাহসী মেয়ে। প্রিয়া কার্তিমানকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু কোভিড-19 জন্য তার ঘর থেকে তারা বের হতে পারছিল না। তাই প্রিয়া কার্তিককে তার ভাইয়ের সদ্য ক্রয় করা লাইব্রেরিতে যেতে বলে, যেখানে অনেক পুরনো বই রয়েছে। আর কার্তিকা যেহেতু বই পড়তে ভালোবাসত, তাই সে প্রিয়ার ভাইয়ের লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। পরের দৃশ্যে আমরা কার্তিকাকে সে লাইব্রেরিতে যেতে দেখি, যেখানে প্রিয়ার ভাই তাকে পুরো লাইব্রেরিটি ঘুরিয়ে দেখায় এবং বলে এটি 100 বছরের পুরনো লাইব্রেরি। আর কার্তিকা যেহেতু ফিকশনের বইগুলো পড়তে ভালোবাসত, তাই আনাম তাকে কিছু ফিকশনের বই দেখায়, যেখান থেকে কার্তিকা কারুঙ্গাপিয়াম নামের একটি বই পড়া শুরু করে, যেটা অনেক পুরনো একটি বই ছিল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল এই বইয়ের থাকা গল্পগুলো এই পৃথিবীর রহস্য এবং জাদুকে ডেডিকেট করা হচ্ছে। কার্তিকা বইয়ের প্রথম গল্প পড়া শুরু করে, যেটার নাম হলো দ্য জিনস টাঙ্ক ওম্যান। তো গল্পটি ছিল মীরা নামের একটি মেয়ের। মীরা একটি অ্যাপার্টমেন্টের সিঁড়ির উপর বসে কান্না করছিল, কারণ সে যে অ্যাপার্টমেন্টটিতে থাকতো স্টোর মালিক তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই সে তার ফ্রেন্ডদের থেকে সাহায্য চাইলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। সে কি করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পায় না। হতাশ হয়ে সে কান্না করতে থাকে। তখন শক্তি নামের সে বিল্ডিং এর একজন ভাড়াটিয়া মীরাকে কান্না করতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মীরা তাকে সমস্ত কথা খুলে বললে শক্তি মীরাকে কোভিড যতদিন আছে ততদিন তার সাথে একই ফ্ল্যাটে থাকার কথা বলে। মীরা প্রথমে দ্বিধাবোধ করলেও তার হাতে আর কোনো অপশন না থাকায় সে শক্তির কথায় রাজি হয়ে যায়। এরপর শক্তি তাকে ফ্ল্যাটে নিয়ে আসে। সে মীরাকে থাকার জন্য একটি রুম দেয়, যেটা পেয়ে মীরা খুশি হয়। পরের দিন সকালে মীরার ঘুম ভাঙলে সেই বারান্দায় আসে। তখন শক্তি বলে পাশের ফ্ল্যাটের লোকটিকে তার স্ত্রী হত্যা করেছে। সে তাকে মাথায় মেরেছিল, যার ফলে লোকটির মাথা ফেটে 2 টুকরো হয়ে গেছে। যা শুনে মীরা অবাক হয়ে বলে এই লোকটি তার ফ্ল্যাটের মালিক ছিল, আর সেই যেহেতু কাল তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন সে তাকে অভিশাপ দিয়ে বলেছিল তার মৃত্যু হবে এবং তার মাথা ফেটে 2 টুকরো হয়ে যাবে। আর তার অভিশাপে বলা কথার মতোই লোকটির মৃত্যু হয়েছে। মীরার কথা শুনে শক্তি হেসে বলে এই সবকিছুই কাকতালীয় ঘটনা, এতে তার কোনো ভূমিকা নেই। তখন মীরা তার সাথে ঘটে যাওয়া আরেকটি কাহিনী তাকে বলে। একদিন এক স্ত্রী দোকানদার তার শাড়ি পুড়িয়ে ফেলে। সেই নিয়ে কমপ্লেন করলে লোকটি তার সাথে খারাপ ব্যবহার করে। তখন মীরা রেগে লোকটিকে অভিশাপ দিয়ে বলে সে তার শাড়ির মতোই দোকান সহ পুড়ে মরবে। আর আশ্চর্যজনকভাবে লোকটি তার বলা কথার মতো করে মারা যায়। যারা এই গল্প শুনে শক্তি হেসে বলে এইসব কিছুই কুসংস্কার। তখন মীরা বলে তারা একবার পরীক্ষা করে যাচাই করবে। এরপর পরীক্ষা করার জন্য যথারীতি তারা অনলাইনে খাবার অর্ডার করে, আর তখন একজন ডেলিভারি বয় তাদের খাবার নিয়ে আসে। এরপর প্ল্যান অনুযায়ী মীরা সেই ছেলেটির দিকে তাকিয়ে অভিশাপ দেয়। ছেলেটি যখন বাইক চালিয়ে চলে যাচ্ছিল, তখন মীরা বলে তার বাইক যেন স্টার্ট না হয়। সত্যি সত্যি তার বাইক স্টার্ট হয় না, কিন্তু তার একটু পরে বাইকটি স্টার্ট হয় এবং ছেলেটি সেখান থেকে চলে যায়। তখন শক্তি বলে দেখেছো, কোনো অভিশাপেই কোনো কাজে লাগেনি। কিন্তু তখন মীরা বলে আমি প্রথমেই ছেলেটিকে অভিশাপ দিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে ছেলেটির উপর আমার মায়া হয় আমি বলেছি আবার যেন বাইকটি চালু হয়ে যায়। এই কথা শুনে শক্তি হেসে চলে যায়। এরপর মীরা যখন তার রুমে ছিল তখন মোবাইলে নেটওয়ার্ক না পেয়ে সে রুম থেকে বাইরে বের হয়ে আসে। সে শক্তিকে না দেখতে পেয়ে ফ্ল্যাটের বাইরে যেতে চায়, কিন্তু শক্তি বাইরে যাওয়ার আগে দরজা লাগিয়ে গিয়েছে, তাই সে ঘরের বাইরে যেতে পারে না। কিছুক্ষণ পর শক্তি বাড়ি ফিরে এলে মীরা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। শক্তি বলে সে ভুল করে দরজা লাগিয়ে দিয়েছিল, সে আর এমন কখনো করবে না। মীরা শক্তির হাতে একটি বড় ব্যাগ দেখে এবং সে তাকে ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলে শাস্তি বলে সে ব্যক্তিগত কাজের জন্য এটি নিয়ে এসেছে। এরপর সেদিন রাতে কিছু একটা শব্দ শুনে মীরার ঘুম ভেঙে যায়। সে শব্দের কারণ খুঁজতে রুম থেকে বের হলে সে দেখে শক্তি বড় ব্যাগটি টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে।
যেটা দেখে মীরার কিছুটা সন্দেহ হয়। সে শাক্তির বলা বিভিন্ন কথা নিয়ে ভাবতে থাকে, তাহলে তার মনে সন্দেহ বাসা বেঁধে যায়। তাই সে শাক্তির অনুপস্থিতিতে তার রুমে যায়, যেখানে সে বড় ব্যাগটি দেখতে পেয়ে কৌতূহলবশত সেটা খুলতেই সেখানে একটি লাশ দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ভয়ের চোটে সে বাথরুমে পড়ে গেলে সেখানে আরো একটি মেয়ের লাশ দেখতে পায়। অর্থাৎ সে যার কাছে আশ্রয় নিয়েছে সে একজন সিরিয়াল কিলার। মীরা ভয়ে ভয়ে একটা ছুরি নিয়ে বসে থাকে। শাক্তি বাড়ি ফিরলেও সে তাকে বুঝতে দেয় না যে সবকিছু সে জেনে গেছে। শাক্তি তার রুমে গেলে সে সুযোগ বুঝে সদর দরজা খুলে চলে যেতে লাগলে শাক্তি তাকে ডাক দেয়। এর জন্য সে পালাতে পারে না। রাতের বেলা মীরা যখন শুয়েছিল তখন শাক্তি মীরার ঘরে আসে, তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। শাক্তির উপস্থিতি টের পেয়ে মীরা আস্তে আস্তে তার ছুরিটি নিয়ে উঠে দেখে ততক্ষণে শাক্তি চলে গেছে। পরের দিন সকালবেলা মীরা তার ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে যেতে লাগলে শাক্তি তাকে ধরে বন্দি করে ফেলে। এরপর সে মীরার সামনে নির্মমভাবে লাশগুলো কাটতে থাকে, যেটা দেখে মীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে শাক্তির ঘরে থাকা চেয়ার নিচে থেকেই নাড়াচাড়া করতে লাগলে শাক্তি ভয় পেয়ে যায়। তখন একটি আত্মা তাকে হন্ট করে। এরই মধ্যে শাক্তির অনেক সিরিয়াল কিলার বন্ধু কল করে। শাক্তি তাকে মীরার সৌন্দর্যের কথা বলে। তখন তার বন্ধু মীরার ফেসবুক আইডি চেক করে দেখে মীরা 5 বছর আগে মারা গেছে। এরপর সে ক্যামেরার দিকে তাকালে শাক্তির সাথে একজন লোকের আত্মাকে দেখে। শাক্তি বলে সে কিছুক্ষণ আগেও একটি আত্মাকে দেখতে পেয়েছে, কিন্তু শাক্তি কিছুতে বিশ্বাস করতে চাইছিল না যে মীরা মারা গেছে, কারণ সে মীরাকে বন্দি করে রেখেছে। সে তার বন্ধুকে মীরাকে দেখাতে নিয়ে গেলে দেখতে পায় মীরা সেখানে নেই, আর আমরা মীরার আত্মাকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি। পরের দৃশ্যে মীরা তার ব্যাগপত্র নিয়ে আবার আগের মতো সিঁড়ির মধ্যে বসে কান্না করতে থাকে। অর্থাৎ মীরাকে সিরিয়াল কিলার শাক্তি তার লোভে আশ্রয় দিয়েছিল। সে আসলে একটা আত্মা ছিল যে তার নতুন শিকারের অপেক্ষা করছিল। আর এই দৃশ্যের সাথে গল্পটি শেষ হয়ে যায়। গল্প শেষ করার পর কার্তিকা প্রিয়াকে কল দেয়, কিন্তু প্রিয়ার নাম্বার ব্যস্ত থাকায় সে তার সাথে কথা বলতে পারে না। এরপর কার্তিকা আনন্দের সাথে কথা বলতে গেলে আনন্দ ব্যস্ত থাকায় তার সাথেও কথা বলতে পারে না। এরপর কার্তিকা দ্বিতীয় গল্প পড়া শুরু করে। এখানে এক ছেলেকে একটি ফ্ল্যাটে নক করতে দেখা যায়। এরপর একটি মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। মেয়েটির নাম কাজল। কাজল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে করোনাকালীন সময়ে লাইভে যোগা করা শিখত। একদিন তার সাথে একটি ছেলে দেখা করতে আসে। সেই ছেলেটি নিজেকে ইউটিউবার বলে পরিচয় দেয় এবং সে কাজলের সাথে কোলাবরেশন করতে চায়। কাজল প্রথমে রাজি না হলেও ছেলেটির ইউটিউবে অনেক ফ্যান ফলোয়ার দেখে সে রাজি হয়। এরপর ছেলেটিকে বাড়িতে প্রবেশ করানোর আগে সে ভালো করে ছেলেটির হাত স্যানিটাইজ করে নেয়, যেহেতু সে সময় করোনা ভাইরাস ছড়িয়েছিল। পরে দৃশ্য কাজল রোজ লাইভে আসতো, আর একদিন সে যখন লাইভে ছিল তখন ক্যামেরার স্ক্রিনে একজন লোককে দেখতে পায়। লোকটি তার ঘরের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছিল। কাজল প্রচন্ড ভয়ে হাতে একটি বস্তু নিয়ে লোকটিকে খুঁজতে থাকে। তখন লোকটি এসে তার উপর আক্রমণ করলেও পরক্ষণে এসে কাজলের থেকে পালাতে থাকে। তখন কাজল তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে লোকটিকে একটি ঘরে নিয়ে আসে, যেখানে আরো অনেককে এসে বন্দি করে রেখেছে এবং গল্পের শুরুতে দেখানো ইউটিউবার ছেলেটিও সেখানে ছিল। তারা বিভিন্ন কাজে এসে তার কাছে আটকা পড়ে গিয়েছে। আমরা লক্ষ্য করি তাদের অনেকেরই হাতের আঙুল নেই। এর কারণ হলো কাজল তাদের আঙুলগুলো কেটে খেয়ে ফেলতো। অর্থাৎ কাজল একজন সাইকো, সে আঙুল খেতে পছন্দ করত। এরপর সে সেখানে থাকা একটি ছেলের হাতের আঙুল কাটতে লাগে। দরজায় কলিং বেল বেজে ওঠে, যেখানে আরো একজন ইউটিউবার তার সাথে কোলাবরেশন করতে আসে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ কাজল তার অবস্থাও বাকিদের মতোই করবে। গল্পটি পড়ে কার্তিকা কিছু একটা ভাবতে থাকে। তখন সে লাইব্রেরির এক কোণে একটা আত্মাকে দেখে। সে কিছু বুঝে ওঠার আগে প্রিয়া তাকে কল করে। কার্তিকা বলে বইটি 100 বছর পুরনো হলেও বইটিতে লেখা গল্পে করোনা এবং বর্তমান প্রধানমন্ত্রীর নামও আছে। যা শুনে প্রিয়া তাকে লেখকের নাম বলতে বলে, কিন্তু কার্তিক তা দেখে লেখকের নামের অংশটি নষ্ট হয়ে গেছে। তখন প্রিয়া বলে লেখকের নাম নিশ্চয়ই লাইব্রেরির সংরক্ষণাগারে রেকর্ড করা আছে। সে তার ভাই আনানের থেকে লেখকের নাম জানার পর তাকে আবার কল করবে। প্রিয়ার কল রাখার পর কার্তিকা আবার গল্প পড়া শুরু করে দেয়। এদিকে আনান ফোনে কথা বলতে বলতে কার্তিকাকে রেখে লাইব্রেরির দরজা বন্ধ করে চলে যায়। কার্তিকার পড়া তৃতীয় গল্পের নাম পিচ ডার্কনেস। গল্পের শুরুতে আমরা শ্রুতি এবং জ্যাকো নামের দুইজনকে দেখতে পাই, যারা অভিমন্যু নামের একজন মিউজিক কম্পোজারের বাড়িতে আসে। জ্যাকো তার নতুন ছবির জন্য গান বানাবে, তাই সে শ্রুতিকে গান গাওয়ানোর জন্য অভিমন্যুর কাছে আসে। এরপর শ্রুতি গান গাওয়া শুরু করলে অভিমন্যু তার গান থামিয়ে বলে শ্রুতি গানের মাঝে তাকে গালি দিয়েছে, কিন্তু শ্রুতি তাকে এমন কোনো কথাই বলেনি। এরপর শ্রুতি আবার গান গাইতে লাগলে কেন জানি অভিমন্যুর আবার মনে হয় শ্রুতি তাকে খারাপ কথা বলছে।
তাই সে শ্রুতির গান থামিয়ে জ্যাকের কাছে নালিশ করে। তার এই আচরণে বিরক্ত হয়ে শ্রুতি চলে যেতে লাগলে দেখে ঘরের দরজা বাহির থেকে লাগানো। তখন অভিমান্যু বলে তার পাশের বাসার বাচ্চা দুটো মাঝে মধ্যে তার সাথে এমন দুষ্টুমি করে। শুরুতেই সেই বাচ্চা দুটোর মাকে কল করে দরজা খোলার কথা বললেও অভিমান্যু দেখে তার ফোনে নেটওয়ার্ক নেই। এমনকি শুধু তার নয়, জ্যাকো এবং শ্রুতির ফোনেও নেটওয়ার্ক নেই। তাছাড়া কারেন্ট চলে যাওয়ায় তারা বিরক্ত হয়ে বসে থাকে। অভিমান্যু মোমবাতি জ্বালালেও একটি ছেলের আত্মা এসে মোমবাতি ফু দিয়ে নিভিয়ে ফেলে। আত্মাটি বারবার একই কাজ করায় অভিমান্যু বিরক্ত হয়ে ভিতরের ঘরে চলে যায়। জ্যাকো এবং শ্রুতি অনুভব করে ঘরের পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠছে। সে সময় ল্যাম্প হাতে একটি মেয়ে এসে তাদের দুজনের মাঝখানে এসে কান্না করতে থাকে। মেয়েটি কান্না করতে করতে বলে তার স্বপ্ন ছিল সে স্বামী সন্তান নিয়ে সুখী শান্তিতে বসবাস করবে, কিন্তু তার এই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। শ্রুতি তাকে জিজ্ঞেস করে অভিমান্যু তাকে বন্দি করে রেখেছে। সে সময় অভিমান্যু নতুন একটি মোমবাতি নিয়ে চলে আসে। তখন শ্রুতি তাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলে অভিমান্যু অবাক হয়ে বলে এখানে সে ছাড়া আর কেউ নেই। শ্রুতি মেয়েটির দিকে তাকালে দেখে মেয়েটি উধাও হয়ে গিয়েছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে অভিমান্যু মোমবাতি জ্বালাতে লাগলে আবার আত্মাটি এসে নিভিয়ে দেয়। তখন অভিমান্যু বিরক্ত হয়ে জ্যাকোকে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে নিষেধ করে। এই কথা শুনে জ্যাকো বলে সে নিঃশ্বাস ফেলছে না। অভিমান্যু ঠিক করে মোম জ্বালাতে পারছে না। এ কথা বলে জ্যাকো মোম জ্বালাতে গেলে আবার সেই আত্মাটি এসে মোম নিভিয়ে দেয়, যার ফলে জ্যাকো অবাক হয়ে যায়। তাদের এই কাণ্ড দেখে শ্রুতি বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। সে দেখে ট্যাপ থেকে বের হওয়া পানি বরফে পরিণত হয়েছে এবং সে মেয়েটি দেওয়ালে মাথা ঠুকছে। শ্রুতি কিছুটা ভয় পেলেও মেয়েটিকে তার দিকে তাকাতে বলে। মেয়েটির ভয়ঙ্কর রূপ দেখে শ্রুতি পিছিয়ে গেলে অভিমান্যুর লাশ দেখে ভয় চিৎকার করে বেরিয়ে আসে। যেখানে অভিমান্যু এবং জ্যাকো বসে গল্প করছিল, শ্রুতি অভিমান্যুকে দেখে বলে সে তো মারা গেছে, তার লাশ সে ওয়াশরুমে দেখেছে এবং সে মেয়েটিও সেখানে আছে। জ্যাকো এবং অভিমান্যু তার কথা বিশ্বাস না করলে শ্রুতি তাদেরকে ওয়াশরুমে গিয়ে চেক করতে বলে। এরপর জ্যাকো এবং অভিমান্যু ওয়াশরুমে যায়, কিন্তু তারা সেখানে কিছুই অদ্ভুত পোস্টার আর কিছু দেখতে পায় না। তারা ওয়াশরুম থেকে বাইরে বের হলে একজন খাটো লোককে দেখতে পায়, যে পর মুহূর্তে গায়েব হয়ে যায়। এরপর অভিমান্যু একটি টর্চে জ্বালানোর জন্য গেলে জ্যাকো এবং শ্রুতি একটি ছেলেকে দেখে। ছেলেটি চা বানাচ্ছিল এবং সে তাদেরকে চা খাওয়ায়। তখন অভিমান্যু এখানে চলে আসলে ছেলেটি গায়েব হয়ে যায়। এরপর তারা টর্চের আলো দিয়ে দেখে সেই কান্না করা মেয়েটি দাঁড়িয়ে আছে। তাছাড়াও সেখানে একজন চাওয়ালা, পাঞ্জাবি লোক এবং একজন তৃতীয় লিঙ্গের লোকও দাঁড়িয়ে আছে। লাইট অফ করে আবার জ্বলে উঠলে তা দেখে দরজার সামনে আরো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের দেখে জ্যাকো এবং শ্রুতি ভয়ে চিৎকার করে এদিক সেদিক পালাতে থাকে। এরপর পরের দিন রাতের দৃশ্য দেখতে পায়। জ্যাকোর বসের কল আসে এবং সে জিজ্ঞাসা করে তুমি কি কোনো মৃত নেশাগ্রস্ত লোককে দিয়ে মিউজিক কম্পোজ করতে গিয়েছিলে? জ্যাকো তখন বুঝতে পারছিল না। পরে বস বলে তুমিও দেখো। জ্যাকো দ্রুত নিউজ খুলে এবং দেখতে পায় মিউজিক কম্পোজার অভিমান্যু মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয় এবং সাথে 5 জন মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। সে চিন্তা করে 5 জন লোক ছিল যাদের আত্মা গত রাতে মিউজিক স্টুডিওতে দেখেছিল। তখনই জ্যাকোর কাছে কল আসে। যখন সে বুঝতে পারে এই কল অভিমান্যুরই হবে, জ্যাকোর আর সাহস হলো না কল রিসিভ করার। এরপর তার রুমের দরজা আপনি বন্ধ হয়ে যায়। সেই সাথে কার্তিকার তৃতীয় গল্প পড়া শেষ হয়। এক পর্যায়ে কার্তিকা বুঝতে পারে লাইব্রেরিতে কেউ একজন আছে এবং সে খুঁজতে গিয়ে ল্যাম্প হাতে একটি মেয়েকে দেখতে পায়, যেমনটা গল্পে পড়েছিল। এরপর সে অনেক ভয় পেয়ে যায় এবং টেবিলে বসে থাকে কাজলকে আত্মাকে দেখতে পায় এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এখানকার থেকে গল্পের সব চরিত্রে ইন্টারনেটে গিয়ে সার্চ করতে থাকে। তখন সে দেখতে পায় সব লোকই একসময় বাস্তবে ছিল, কিন্তু অনেক আগেই তারা মারা গেছে। অর্থাৎ এই গল্পের বইয়ের কাহিনী ও চরিত্র সত্যি ছিল। আর এসব ঘটনা কার্তিকার অনেক ভয়ের কারণে হয়ে ওঠে। তারপরে সে চতুর্থ গল্প বলা শুরু করে। চতুর্থ গল্প শুরু হয় 2 জন নেশাগ্রস্ত 2 বন্ধুকে দিয়ে। এই 2 জনের নাম ছিল পম্বু আর সর্বনাম। এই 2 জনের লকডাউনের কারণে মদ খেতে পারছিল না। তারা 2 জন একদিন মদের বাইরে যায় এবং একটা বিয়ার নেওয়ার জন্য হাত বাড়ায়। তখনই তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাথা ছাড়া লোক এসে ডান্স করতে থাকে। এরপর বড় সাইজের একটা বক্স দেখতে পায়। এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর আজব কিছু লোক দেখতে পায়। এদের মধ্যে একজন বস থাকে যার নাম সারাকাল। সারাকাল 2 জনকে বলে আমরা এলিয়েন, লকডাউনের কারণে আমরা এখান থেকে যেতে পারিনি। কোভিড-19 মানুষের দোষ, যে কারণে আমরা আটকে পড়ে গিয়েছি। তারা আরো বলে অ্যালকোহল থেকে আমরা এনার্জি পাই, এই কারণে আমরা এখানে আছি, তাই তোমরা অ্যালকোহল দিতে পারবে না। এরপর 2 জন অ্যালকোহলের জন্য অনেক রিকোয়েস্ট করে। পরে সারাকাল ওদের একটি পরীক্ষা দিতে বলে। তাদের 2 জনকেই অলৌকিক পাওয়ার দেয়, যাতে তারা যা ইচ্ছা করবে পূরণ হয়ে যায়।
প্রথমে সর্বনাম একটা উইশ করে, কিন্তু যেটা সে উইশ করে সেটা বদলে বিনা চলে আসে। সর্বনাম বিরক্ত হয়ে যায়। পরে তার মনে পড়ে ছোটবেলায় বোনকে একটা বিনা গিফট করতে চেয়েছিল, যেটা সে আজও পূরণ করতে চেয়েছিল, সেটা সে আজ পূরণ করতে পারেনি। এরপর পম্বু তার দাদিকে কল দেয়, যাকে তার পরিবার অনেক আগে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। পম্বু তার দাদির কেয়ার কখনোই করেনি, তাই সে দাদির কাছে মাফ চায়। এটা দেখে সারাকাল ইমোশনাল হয়ে যায়। তারা দুজনের জীবন নষ্ট হওয়ার কারণে দুজনই তাদের ভুল বুঝতে পারে। এরপর সারাকাল বলে, তোমরা দুজন পরীক্ষায় পাশ করেছো। যখনই সারাকাল অ্যালকোহল দেবে ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ির শব্দ শুনে সেখান থেকে চলে যায়। এই গল্প শেষ হতে না হতেই কার্তিক আর সারাকালও তাদের সাথে লোকগুলোকে দেখতে পায়। সারাকাল বলে, তোমার কারণে আমরা সবাই এখানে। হতে পারে গল্প পড়ার সময় গল্পের চরিত্রগুলো বাইরে চলে আসে। তখন কার্তিকা সিদ্ধান্ত নেয় যে সে আর গল্প পড়বে না। কিন্তু কিছুক্ষণ পরে তার মন বদলে যায়, আবার পড়া শুরু করে এবং শেষ গল্পটি পড়া শুরু করে। গল্পের শুরুতে একটি গ্রাম দেখানো হয় যেখানে মানুষের বাচ্চা নিখোঁজ হয়ে যায়। শুধু এটাই না, রাতে গ্রামের মানুষকে মেরে ফেলে। আজ রাতে কাঙ্গা নামে এক লোককে কেউ মেরে ফেলেছে। গল্পের কিছু পরে কার্তিকা নামের এক মেয়েকে দেখা যায়, যে তার মেয়ে উম্মাইলের সঙ্গে খেলা করছিল। পরে কার্তিকার দেবর কাফি সেখানে চলে আসে। সে বলে, ভাবি মিলিটারি থেকে ভাইয়া চলে আসছে। এই কথা শুনে কার্তিকা অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় দেখা যায় গ্রামের লোক সবাই একসাথে দৌড়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে কাঙ্গার মৃত শরীর দেখতে পায়। সেখানে গ্রামের চেয়ারম্যানও উপস্থিত ছিল। তখন বিভিন্ন বাচ্চা কিডন্যাপ ও মানুষ মারা ইনভেস্টিগেট করার কথা বলে কাফি। কিন্তু এটা শুনে চেয়ারম্যান উল্টো তার উপর রেগে যায়। তুমি এত বড় হয়ে যাওনি, এসব ব্যাপারে যে কথা বলছো। এদিকে কার্তিকার হাজবেন্ড আসবে বলে সেই খুশিতে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছিল। তখন সেখানে চেয়ারম্যানও চলে আসে এবং দুইজন কথা বলতে শুরু করে। কার্তিকা চেয়ারম্যানকে বলে, আমি ভবিষ্যৎ দেখতে পারি এবং গল্পে ভবিষ্যৎ সম্বন্ধে লেখা আছে। চেয়ারম্যান তার কথা বিশ্বাস করে না। এরপর কার্তিকাকে চেয়ারম্যান গ্রামে ভবিষ্যৎ সম্বন্ধে বলতে বলে। কার্তিক তখন তার চোখ বন্ধ করে ভবিষ্যৎ দেখতে থাকে, কিন্তু সে নিজেকে ভবিষ্যতে খারাপ কিছু দেখে। পরে কার্তিকা চেয়ারম্যানকে বলে ভবিষ্যতে গ্রাম কবরস্থানে পরিণত হবে। চেয়ারম্যান এই কথা শুনে মজা করে বলেন, এবার আমার সম্বন্ধে কিছু বলো। তখন কার্তিকা তাকে মাটির হাড়ি থেকে দূরে থাকতে বলে। গ্রাম প্রধান এই ভবিষ্যৎবাণী শুনে হাসতে থাকে, আর তখনই তার হাতে লেগে কয়েকটি হাড়ি মাটিতে পড়ে ভেঙে যায়, যেটা দেখে গ্রাম প্রধান অবাক হয়ে যায়। কার্তিকা বলে সে জানে না এই ভবিষ্যৎবাণীগুলো কিভাবে সত্যি হচ্ছে। সে লিখে রাখার ফলে কি এই বাণী সত্যি হয়েছে কিনা তাও সে জানে না। এরই মধ্যে উমাইল এসে খবর দেয় তার বাবা ফিরে বাড়ি এসেছে। যে খবর পেয়ে কার্তিকা খুব খুশি হয়ে যায়। সে দৌড়ে যায় তার স্বামীর সাথে দেখা করতে, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকে না, কারণ মিলিটারি থেকে তার স্বামীর লাশ হয়ে বাড়ি ফিরেছে। সে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কার্তিকার পুরো জীবন যেন এক ঝটকায় বদলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি কার্তিকা নামে তার স্বামী সকল সম্পত্তি লিখে দিয়ে গেছে। আর কার্তিকা যেহেতু একা মহিলা, তাই এই সুযোগে গ্রাম প্রধান কার্তিকাকে তার সকল সম্পত্তি দেখাশোনার দায়ভার তার উপর দিয়ে দিতে বলে। যেটা জানার জন্য কার্তিকা বলে সে একাই তার সম্পত্তি এবং তার মেয়ের দেখাশোনা করতে পারবে। এ কথা বলে সে চলে গেলে গ্রাম প্রধান আরনকে সম্পত্তির কথা বলে। তখন আরন তাকে গ্রামের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার কথা বলে চলে যায়। আরন চলে যাওয়ার পর কার্তিকার কাজের লোক পান্ডি গ্রাম প্রধানকে বলে সে এই বাড়িতে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছে। পান্ডি বলে এই বাড়িতে একটি কুকুর ছিল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন রাতে সে কুকুরটি চিৎকারের শব্দ শুনতে পেয়ে কার্তিকার ঘরে আসে, যেখানে সে কার্তিকাকে দেখতে পায় এবং তখন সে কার্তিকার ভয়ঙ্কর পিশাচিনী রূপ দেখে ভয় পেয়ে যায়। তাছাড়াও সে ছোট বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায়। তখন গ্রাম প্রধান বলে, তাহলে কি কার্তিকা গ্রামের বাচ্চাদের গায়েব এবং লোকদের হত্যা করে ফেলছে? এরপর তারা রাতের বেলা একজন তান্ত্রিককে নিয়ে আসে, কার্তিকার সত্যি কোনো পিশাচিনী কিনা তা জানার জন্য। পান্ডি কার্তিকাকে ডাকতে গিয়ে চিৎকার করে ওঠে, কারণ কার্তিকা তাকে আক্রমণ করেছে। তাই সে আরনের কাছে তার প্রাণ ভিক্ষা চায়। পান্ডের এই অবস্থা দেখে তান্ত্রিক নিজেই কার্তিকার কাছে যায়। সে কার্তিকাকে মন্ত্র পড়ে একটি ঘরের ভিতর বন্দি করে রাখে। এরপর তান্ত্রিক তাদেরকে জিজ্ঞেস করে কার্তিকার বাবা মা কি তার জন্মের সময় মারা গেছে। গ্রাম প্রধান বলে কার্তিকার জন্মের সময় তার মা মারা যায় এবং তার জন্মের খবর পেয়ে তার বাবা বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাছাড়াও তার বয়ঃসন্ধিকালের সময় গ্রামে একটি দুর্ঘটনা ঘটে। সব কথা শুনে তান্ত্রিক বলে কার্তিকার আত্মা একটি খারাপ আত্মায় পরিণত হয়েছে, তাই তার খারাপ আত্মাকে দূর করার জন্য তাদেরকে কার্তিকার জিহ্বা কেটে ফেলতে হবে, কারণ সে যাই বলে তাই ভবিষ্যতে সত্যি হয়ে যায়। কারণ এর জন্যই সে যেন কাউকে অভিশাপ দিতে না পারে, তাই তার জিহ্বা কেটে ফেলতে হবে। পরের দৃশ্যে গ্রামের সবাই মিলে কার্তিকাকে বিধবাদের মতো করে কাপড় পরিয়ে তার জিহ্বা কেটে ফেলে। এরপর তারা সবাই কার্তিকাকে এবং উমাইলকে তাদের বাড়ি থেকে বের করে অন্য একটি ছোট ঝুপড়িতে থাকার ব্যবস্থা করে দেয়।
যেখানে কার্তিকার অবস্থা খুবই দুর্বিষহ ছিল। যে গ্রামের মানুষদের সে খাবার খাওয়াতো, আজ তাদের তো উচ্ছিষ্ট খাবার খেয়ে তার জীবন কাটে। এরপর আমাদের গ্রাম প্রধানকে দেখানো হয়, যাকে পেছন থেকে কেউ একজন নাম ধরে ডাকে। গ্রাম প্রধান ভয় পেয়ে পালাতে লাগলে সে তান্ত্রিককে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে তান্ত্রিক তাকে মারার চেষ্টা করলে সে পালাতে থাকে। পালানোর সময় পাণ্ডিতও তার উপর আক্রমণ করলে সে কোনো রকমে পালিয়ে আরনের সামনে আসে, কিন্তু আরনই তাকে ছুরি আঘাত করে হত্যা করে। আসলে আরন কার্তিকার থেকে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্যই এই সবকিছু প্ল্যান করেছে। তো প্ল্যান অনুযায়ী সে কার্তিকাকে নিয়ে গ্রামের কুয়োর কাছে যাবে, তাকে নতুন করে ফাঁসাতে। এদিকে গ্রামের সবার দীক্ষা শুনে কার্তিকা সম্পূর্ণ ভেঙে পড়ে। তাই সে উমায়ালকে নিয়ে গ্রামের সেই কোর্টের কাছে যায়। সে আত্মহত্যা করতে গেলে গ্রামের সবাই সেখানে চলে আসে। তখন কারণ বলে কার্তিকার মতো পিশাচিনী তার মেয়েকে কুয়োয় ফেলে হত্যা করতে যাচ্ছিল, আর না জানি গ্রামের সব বাচ্চাকে হয়তো সেখানে ফেলে হত্যা করেছে। আরুনের কথা শুনে কার্তিকা তার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে, কিন্তু গ্রামের নির্বোধ লোকেরা কার্তিকাকে ঝাড়ুপেটা করে। কার্তিকার জিহ্বা না থাকা সত্ত্বেও সে গ্রামের মানুষদেরকে চিৎকার করে কিছু একটা বলে, হয়তো বা সে তাদেরকে অভিশাপ দিচ্ছিল তার উপর অমানবিক নির্যাতন করার জন্য। এরপর গ্রামবাসীরা তাকে একটি গাছের সামনে রেখে পাথর মারতে থাকে, যার প্রথম পাথরটি উমাইল নিজে তার মাকে নিক্ষেপ করে, কারণ বাচ্চা উমাইল ভাবে তার মা তাকে সত্যিই হত্যা করতে চেয়েছিল। উমাইলকে পাথর মারতে দেখে কার্তিক অবাক হয়ে যায়। এরপর একে একে গ্রামের সবাই তাকে পাথর নিক্ষেপ করে। যে গ্রামের মানুষদের হাতে সে একদিন খাবার তুলে দিয়েছিল, আজ তারাই তাকে আঘাত করছে। পাথর মারার পরও কার্তিকা বেঁচে ছিল। তখন নরমানব তান্ত্রিক ঘোষণা করে যে কার্তিকা বেঁচে আছে, এই গ্রামকে বাঁচাতে হলে কার্তিকাকে মেরে ফেলতে হবে। আর তার কথা অনুযায়ী কার্তিকাকে ফাঁসি দিয়ে মারা হয়। গল্পটি পরে কার্তিকার চোখে পানি চলে আসে। তখন আমরা তার পেছনে উমাইলের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। কার্তিকা তার চোখের পানি মুছে আবার গল্প পড়া শুরু করে দেয়। আরুন পান্ডে এবং তান্ত্রিক পরিকল্পনা করে কার্তিকাকে হত্যা করার পর বিজয় উল্লাস করে মদ্যপান করতে থাকে, কিন্তু সে সময় কার্তিকার আত্মা এসে তাদের তিনজনকে হত্যা করে ফেলে। গল্প পড়া শেষ হলে কার্তিকা কেউ একজনের উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালে কার্তিকার আত্মা এসে তাকে হন্ট করে। সে ভয়ে পালাতে লাগলে একটি আত্মা এসে তার পা টেনে ধরে দেয়। কার্তিকা ভয়ে চিৎকার করে পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। তখন তার ফ্রেন্ড প্রিয়া তাকে কল করলে কার্তিকা বলে বইয়ের পড়া চরিত্রগুলো আত্মা এসে তাকে হন্ট করেছে। যার কথা প্রিয়া বিশ্বাস না করে তাকে একটা অবিশ্বাস্য কথা জানাবে বলে তার বাড়ি যেতে বলে। এরপর কার্তিকা বইটি নিয়ে প্রিয়ার কাছে গেলে প্রিয়া তাকে বইটির লেখকের নাম দেখায়, যেটা ছিল কার্তিকার নাম। কার্তিকা বলে বইটির মধ্যে কার্তিকা নামের একটি চরিত্র রয়েছে যে তার ভবিষ্যৎ দেখতে পারত এবং সে তার দেখা ভবিষ্যৎ সম্পর্কে লিখে রাখত। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো কার্তিকার মৃত্যুর আগে তার সাথে কি কি ঘটবে সেই সম্পর্কে জানতো এবং সে তা লিখে রেখেছিল। প্রিয়া বলে তার নামে বইতে আছে। তখন কার্তিকা বলে এটা হয়তো কাকতালীয় ব্যাপার। তখন প্রিয়া বলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, কারণ কার্তিকার সাইনও এই বই রয়েছে, যা দেখে কার্তিকা নিজে অবাক হয়ে যায়। তখন প্রিয়া বলে বইয়ে থাকা কার্তিকা হয়তো তার আগের জন্মের রূপ, কিন্তু কার্তিকা তা বিশ্বাস করতে চায় না। তখন প্রিয়া তাকে একটি কলম দিয়ে কার্তিকার মতো লিখতে বলে। তখন কার্তিকা লিখে তার খুব খিদা পেয়েছে এবং গরম গরম খাবার তার সামনে আসবে। সে এই কথা লেখার সাথে সাথে প্রেসার কুকারের সিটি বেজে ওঠে, যা শুনে কার্তিকা প্রিয়াকে বিশ্বাস করতে বলে, কিন্তু প্রিয়া এটাকে সাধারণ বলে। কার্তিকা আবার খাতায় লিখে একজন সান্টা ক্লজ একটি কুড়াল দিয়ে তার উপর আক্রমণ করবে। সে লেখার সাথে সাথে কলিং বেল বেজে ওঠে, যা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়। তারা ভয়ে ভয়ে আত্মরক্ষার্থে একটি ছুরি নিয়ে দরজা খুলে রাখে। আনন্দ প্রিয়াকে নিতে এসেছে। প্রিয়া চলে যাওয়ার পর কার্তিকা দরজা লাগিয়ে পিছনে তাকিয়ে রাখে। সত্যি একজন সান্টা ক্লজ কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে তার দিকে চটে আসছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এরপর কি হয়েছে তা দেখার জন্য আমাদের মুভিটির দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। এই মুভিটিতে মূলত কার্তিকা নামের একটি মেয়ে ভবিষ্যৎ দেখতে পারত। সে তার দেখা ভবিষ্যৎ সম্পর্কে একটি বই লিখে রাখে, যা বর্তমান সময়ে কার্তিকা একটি লাইব্রেরিতে বইতে খুঁজে পায় এবং তা পড়ে। আর বর্তমানে কার্তিকায় অতীতের কার্তিকার পুনর্জন্ম, যার রেফারেন্স হিসেবে আমাদের কার্তিকার নাম, সিগনেচার এবং ভবিষ্যৎ দেখতে পাওয়ার শক্তি সম্পর্কে জানান দেওয়া হয়। আর হয়তোবা অতীতের কার্তিকা আবার ফিরে আসার জন্য এই বইটিকে মিডিয়া হিসেবে রেখে গেছে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।